5ই এপ্রিল সকাল 9:30। আমরা 10 মিনিট হলো ল্যান্ড করেছি। এমন একটা অদ্ভুত জায়গাও তাহলে পৃথিবীতে থাকতে পারে। গাছপালা যে অদ্ভুত হবে সেটা তো আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু এসে দেখছি এর মাটিও অন্যরকম। মাটি বলতে আমরা যা বুঝি এটা তা নয়, এমনকি এটা বালিও নয়। বালির চেয়ে অন্তত 4 গুণ বড় লাল আর নীল রঙের দানার সমষ্টি এই মাটি। দূর থেকে লাল ও নীল একাকার হয়ে বেগুনিতে পরিণত হয়। হাতে তুললে তবে বোঝা যায় দানাগুলো আসলে দুরকম রঙের। দানার ওজন অসম্ভব রকম ভারী। এক মুঠো হাতে নিয়ে মিনিট খানেকের বেশি রাখা যায় না, হাত টনটন করে। আসল দেখবার জিনিস অবশ্যই গাছপালা। দ্বীপের এদিকের গাছের রং দেখে কিঞ্চিত হতাশ হয়েছে। স্বপ্নে দেখা রঙের জেল্লা এতে নেই। সব রঙের মধ্যেই যেন একটা কালোর ছোপ পড়েছে। ডালপালা কুঁচকে কুঁকড়ে গেছে, গাছ নুইয়ে পড়েছে, ফুলের পাপড়ি শুকিয়ে মাটিতে পড়ে আছে। এগুলো সব জীবন্ত কিনা সে বিষয়ে সন্দেহ হয়। তবে আমি জানি দ্বীপের অন্য দিকটায় রঙের ছড়াছড়ি। এদিকে অবাক হতে হয় রং দেখে নয়, ফুল ফল পাতার সাইজ দেখে। একটু বিশ্রাম করে আমরা উল্টো দিকটায় যাব। স্যাঙ্কোপ্লেনটা আমাদের হাত 20 দূরে দাঁড়িয়ে রয়েছে। চমৎকার কাজ দিয়েছে আমার নিজের হাতে তৈরি এই আকাশযানটি। ভীমু চুপচাপ মাটিতে বসে আস্তে আস্তে হাত দিয়ে লাল নীল দানাগুলো নাড়াচাড়া করছে। হাফ প্যান্ট পরা অবিনাশবাবু সমুদ্রের জলে হাত মুখ ধুয়ে কুলকুচি করে আমার কাছে এসে বনের দিকে দেখতে দেখতে বললে, যাবার সময় সঙ্গে কিছু চারা নিয়ে যাব। আপনার বাগানে 2-1টা এরকম গাছ গজাতে পারলে বাহার হবে। ভদ্রলোক ফ্লোরোনার অনন্য সাধারণ বিশেষত্বটা বোধহয় বুঝে উঠতে পারেননি, তাই ওর মনে বিস্ময়ের ভাব যাচ্ছে না। ভীমুর চালচলন লক্ষ্য করছি আগের চেয়ে যেন একটু বেশি দ্রুত। হয়তো তার মনেও একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে, যদিও তার গোল গোল চোখে সেটা নতুন করে প্রকাশ পাবার কোনো উপায় নেই। এইমাত্র একটা ক্ষীণ অথচ তীক্ষ্ণ আওয়াজ কানে এলো। ঠিক যেন কেউ হাসছে। বোধহয় কোনো পাখি টাকি হবে, যদিও এসে অবধি একটি প্রাণীও চোখে পড়েনি। মাটিতে কোনো পোকামাকড় পর্যন্ত আছে বলে মনে হয় না, জীবজন্তু তো দূরের কথা। এদিক দিয়ে জায়গাটাকে ভারী নিরাপদ বলে মনে হয়, তাই বোধহয় মনটা কীরকম হালকা হয়ে গেছে, মাথাটাও হালকা লাগছে। আমার গিরিডির গবেষণাগারে আমার যাবতীয় বৈজ্ঞানিক সমস্যা, অঙ্কের হিসাব আর ফর্মুলা সবই যেন অন্য জগতের অন্য আর এক যুগের জিনিস বলে মনে হচ্ছে। এদিকটায় এসেছি, বড় অলস লাগছে। চারিদিকে রং, স্বপ্নে সব কিছুই এখানে। আর এক অদ্ভুত ঘটনা, সেই হারানো 7 জনই সবাই এখানে। কি হয়েছে তাদের জানি না। সবাই বসে আছেন হাত পা ছড়িয়ে। সবাই যেন খোকা, সবাই যেন বোকা, খালি হা হা করে হাসেন। আর কি লিখি, আর কিছুই নেই লেখার। আমায় ডাকছে বোধহয়। হ্যাঁ, আমায় ডাকছে। যাই আমি।
অবিনাশবাবুর কথা। আমি শ্রী অবিনাশচন্দ্র মজুমদার লিখিতেছি। খাতা শঙ্কু মহাশয়ের। আজ তারিখ 5ই এপ্রিল, সময় রাত 2:30। লিখিবার অভ্যাস নাই। একমাত্র চিঠিপত্র ব্যতীত বহুকাল যাবৎ আর কিছু লিখি নাই। বাল্যকালে স্কুলে একবার প্রবন্ধ লিখিয়া শিক্ষকের বাহবা পাইয়াছিলাম। 50 বৎসর পরে পুনরায় লেখনী ধারণ করিতেছি। আজিকার ঘটনা লিপিবদ্ধ করা একান্ত কর্তব্য। আমারও যদি কিছু হয়, এই খাতা যে ব্যক্তির হস্তে পড়িবে তিনি এক অবিস্মরণীয় আতঙ্কজনক অলৌকিক ঘটনার বিষয় অবগত হইবেন। আমার পশ্চাতে 20 হাত দূরে বন। বনের বৃক্ষাদি হইতে যে রঙিন আলোক নির্গত হইয়া চতুর্দিকে বিচ্ছুরিত হইতেছে, সেই আলোতেই লিখিতেছি। অন্য কোনো আলো নাই, কারণ আকাশ মেঘশূন্য হইলেও আজ অমাবস্যা। এই দ্বীপে পৌঁছিয়া পূর্ব উপকূলে আধ ঘণ্টা কাল অবস্থানের পর শঙ্কু প্রস্তাব করিলেন যে দ্বীপের অন্যত্র কি আছে বা না আছে তাহা একবার অনুসন্ধান করা উচিত। আকাশ হইতেই বুঝিয়াছিলাম যে দ্বীপটি বৃত্তাকার এবং এই বৃত্তের ডায়ামিটার 2 মাইলের অধিক নহে। আমরা স্থির করিলাম অনুসন্ধান পদবর্জ্য না করিয়া আকাশযানের সাহায্যেই করা হইবে। অতএব বৃথা কালক্ষয় না করিয়া ঢিমু বানরকে সঙ্গে লইয়া আমরা রওয়ানা হইলাম। ভূমি হইতে 50 ফুট ঊর্ধ্বে থাকিয়া 10 মাইল বেগে আমরা পশ্চিম উপকূলের উদ্দেশ্যে উড়িয়া চলিলাম। 1 মাইল পথ এইভাবে চলিবার পর আমরা স্পষ্টই বুঝিতে পারিলাম যে যতই পশ্চিম দিকে অগ্রসর হইতেছি, নিম্নের বৃক্ষের বর্ণশোভা ততই বৃদ্ধি পাইতেছে। 17 মিনিট কাল এইভাবে উড়িবার পর শঙ্কু মহাশয়ের আকাশযানটি পুনরায় ভূমি স্পর্শ করিল। যান হইতে উত্তীর্ণ হইবা মাত্র একটা আশ্চর্য জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করিল। কাহার জানি একজোড়া সোনার চশমা মাটিতে পড়িয়া আছে। তাহার লেন্সদ্বয় অপরাহ্নের সূর্যালোকে ঝিকঝিক করিতেছে। শঙ্কু মহাশয় একটা অস্পষ্ট শব্দ করিয়া চশমাটি হাতে তুলিয়া নাড়িয়া চাড়িয়া বলিলেন, হ্যামলিন। অতঃপর আমরা হাঁটিয়া ঢিমু আমার স্কন্ধে আরও কিছু দূর অগ্রসর হইলে আরও কিছু আশ্চর্য জিনিস আমাদের দৃষ্টিগোচর হইল। প্রথমে একটা ধূসরবর্ণ ফেল্ট টুপি, তারপর একটা ওয়াকিং স্টিক, তারপর একটা সবুজ রঙের রেশমের রুমাল, তারপর বাঁকানো পাইপ এবং সর্বশেষে এই সমস্ত কিছুর পর একটা আস্ত মানুষ। ইনি সম্ভবত জাপানি অথবা চীন দেশীয়। পরনে গাঢ় নীল রঙের স্যুট, 2টি সুজুতার একটি হাতে লইয়া হাসি হাসি মুখে আমাদের দিকে চাইয়া বসিয়া আছে। লক্ষ্য করিলাম ভদ্রলোকের 3টি দাঁত সোনা দিয়া বাঁধানো। শঙ্কু মহাশয় ভদ্রলোককে দেখিয়া হামাদা শব্দটি উচ্চারণ করিলেন। উক্ত শব্দের অর্থ আমার বোধগম্য হইল না। জাপানি বা চীনা ভদ্রলোকটি কোনো কথাই কহিলেন না, কেবল সেই একইভাবে দন্ত বিকশিত অবস্থায় বসিয়া রহিলেন। শঙ্কু মহাশয়কে উদ্দেশ্য করিয়া বলিলাম, কি বুঝিতেছেন? তিনি আমার প্রশ্নে কর্ণপাত করিলেন না। তাহার দিকে চাইয়া দেখি তিনি যেন আনন্দে বিহ্বল। 2বার লাফাইলেন, 2বার হাততালি দিলেন, তারপর পুনরায় হাঁটিতে লাগিলেন।
5 মিনিটের মধ্যে আমরা আরও 6 জন ব্যক্তির সাক্ষাৎ পাইলাম। 6 জনই বিদেশীয়, অর্থাৎ ইউরোপবাসী। একজন তাহার মানিব্যাগ হইতে একটি করিয়া রৌপ্য মুদ্রা বাহির করিয়া ব্যাঙবাজি খেলার ভঙ্গিতে সমুদ্রের জলে নিক্ষেপ করিতেছেন, আর একজন অদম্য উৎসাহে ডিগবাজি খাইতেছেন, আর একজন জাঙ্গিয়া পড়িয়া 2 হাত নৃত্যের ভঙ্গিতে উত্তোলন করিয়া দুর্বোধ্য ভাষায় গান গাহিতেছে, আর একজন একটি ইংরাজি ছেলে ভুলানো ছড়া, যাহার প্রথম পংক্তি ব্যা ব্যা ব্ল্যাক শিপ সুর করিয়া আবৃত্তি করিতেছে। শেষোক্ত ব্যক্তিটিকে শঙ্কু মহাশয় হ্যামলিন বলিয়া সম্বোধন করিয়া তাহার দিকে দক্ষিণ হস্ত প্রসারিত করিয়া অগ্রসর হইবা মাত্র ভদ্রলোক ব্ল্যাক শিপ ছাড়িয়া জ্যাক অ্যান্ড জিল ছড়াটি আবৃত্তি আরম্ভ করিলেন। অবশিষ্ট 2 জনকে দেখিতে পাইলাম বৃক্ষতলে পরম নিশ্চিন্তে নিদ্রিত অবস্থায়। তাহার পর শঙ্কু মহাশয় তাহার কোটের পকেট হইতে তাহার লাল ডায়েরি খাতাটি বাহির করিয়া সমুদ্র তটে বসিয়া কি যেন লিখিতে আরম্ভ করিলেন। আমি পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলাম, এইসবের অর্থ কি? ইহারা কাহারা? হ্যামলিন কে? হামাদা কি? ইহারা সকলেই ভদ্র এবং প্রবীণ হওয়া সত্ত্বেও নির্বোধ শিশুর ন্যায় আচরণ করিতেছে কেন? সব কিছু দেখিয়া শুনিয়া আমি সবিশেষ চিন্তিত ও বেমিরো, কিন্তু আপনাকে এত নিশ্চিন্ত দেখিতেছি কেন? বলা বাহুল্য, আমার কোনো প্রশ্নেরই কোনো উত্তর পাওয়া গেল না। শঙ্কু মহাশয়ও দেখিলাম অধিক লিখিতে পারিলেন না। খাতা ও ফাউন্টেন পেন তাহার পার্শ্বেই পড়িয়া রহিল। তিনি অবাক হইয়া সমুদ্রের দিকে চাহিয়া রহিলেন। আমার পকেট ওয়াচে দেখি 6টা বাজিতে আর 5 মিনিট বাকি। এতক্ষণ সময় কাটিয়া গিয়াছে তাহা ভাবিতেই পারি নাই। সূর্য পশ্চিম গগনে হেলিয়া পড়িয়াছে, অল্পক্ষণের মধ্যেই অস্তমিত হইবে। সমুদ্র প্রায় নিস্তরঙ্গ, সুতরাং জলের শব্দ নাই বলিলেই চলে। পক্ষীর কাকলিও নাই, কারণ পক্ষী নাই। ঢিমু ব্যতীত অন্য কোনো পশুও নাই। মশার শব্দ, তক্ষকের ডাক, শৃগালের চিৎকার, ভেকের কলরব, ঝিঁঝির ঐকতান কিছুই নাই। চারিদিকে অপার্থিব আদিম নিস্তব্ধতা। গাছপালার দিকে দৃষ্টি গেল। পত্র পুষ্প ফুলে প্রতিটি গাছ টইটম্বুর, কিন্তু তাহাদের মধ্যে বিন্দুমাত্র স্পন্দনের আভাস নাই। সমস্ত প্রকৃতি যেন রুদ্ধশ্বাসে কিসের জন্য অপেক্ষা করিয়া বসিয়া আছে। আরও একটি আশ্চর্য এই যে, ফুল ফলের এত প্রাচুর্য সত্ত্বেও কোনো প্রকার গন্ধ আমার নাসিকায় প্রবেশ করিতেছে না, না দুর্গন্ধ না সুগন্ধ। আমি অবাক হইয়া চারিদিকের অপূর্ব বন্যশোভা লক্ষ্য করিতেছি। এমন সময় সহসা আলোক হ্রাস পাওয়াতে বুঝিলাম সূর্য অস্ত গেল। পর মুহূর্তেই অনুভব করিলাম সমুদ্রের দিক হইতে একটা দমকা হাওয়া আসিয়া বনের মধ্যে একটা আলোড়নের সৃষ্টি করিল। ঢিমু বানর আমা হইতে কিয়দ্দূরে বসিয়াছিল। এক্ষণে সে ধীর পদক্ষেপে আমার নিকট আসিয়া উপস্থিত হইল। আমি তাহাকে 2 হাতে তুলিয়া আমার স্কন্ধে স্থাপন করাতে সে তৎক্ষণাৎ আমার গলা জড়াইয়া ধরিল। ঢিমু কি ভয় পাইয়াছে? জানি না। ঈশ্বর করুন নিরীহ বানরের যেন কোনরূপ অনিষ্ট না হয়। এই কিসের শব্দ? সহসা চারিদিক হইতে সম্মিলিত সঙ্গীতের মতো মিহি মোলায়েম স্বর
উত্থিত হইতেছে। হু 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 হু, রি 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 করিয়া এই স্বর ক্রমে তীব্রতর হইয়া তার সপ্তকে উঠিল। আমি দুরু দুরু বক্ষে বনের দিকে চাহিতেই এক অদ্ভুত অভাবনীয় নতুন কাণ্ডের সূচনা লক্ষ্য করিলাম। বনের প্রতিটি বৃক্ষ যেন সহসা চঞ্চল হইয়া উঠিতেছে। প্রতিটি পত্র, প্রতিটি ফুল ফল যেন সজীব ও অস্থির হইয়া বৃক্ষ হইতে মুক্তি পাইবার জন্য ছটফট করিতেছে। সন্ধ্যা ঘনাইয়া আসিতেছে, কিন্তু বনের মধ্যে ক্রমে ক্রমে যেন আলোক বৃদ্ধি পাইতেছে। শঙ্কু মহাশয় এ কি দৃশ্য দেখিতেছেন? অনুসন্ধানে বুঝিলাম তিনি স্থান পরিবর্তন করিয়াছেন অথবা করিতে চাহিয়াছেন। শিশুর ন্যায় হামাগুড়ি দিয়া তিনি একটি বিশেষ বৃক্ষের দিকে অগ্রসর হইতেছেন। এই বৃক্ষটি অন্যগুলির তুলনায় অপেক্ষাকৃত নিষ্প্রভ, কারণ ইহার ফুলের রং বাদামি। এক একটা ফুল এক একটি বাঁধাকপির ন্যায় বৃহৎ। শঙ্কু মহাশয় বৃক্ষটির পাদদেশ লক্ষ্য করিয়া অগ্রসর হইতেছেন। অবাক হইয়া দেখিলাম বৃক্ষস্থিত বৃহদাকার ফলগুলি যেন তাহাকেই অভিবাদন করিবার জন্য তাহারই দিকে নত হইতেছে। এই দৃশ্য দেখিয়া হঠাৎ কেন জানি আমার মনে গভীর ত্রাসের সঞ্চার হইল। শঙ্কু মহাশয় যখন বৃক্ষ মূল হইতে সামান্য দূরে, তখন আমি আর স্থির থাকিতে না পারিয়া এক লম্ফে বৃক্ষের সম্মুখে উপস্থিত হইয়া সর্বাপেক্ষা নিকটবর্তী ফুলটির নিম্নগতি রোধ করিবার জন্য আমার দুই হস্ত সম্মুখে প্রসারিত করিলাম। পরমুহূর্তে ফুলটি এক আশ্চর্য কাণ্ড করিয়া বসিল, যাহার কথা ভাবিলে এখনো আমার সমস্ত দেহ হিম হইয়া আসে। ফুল যে সর্পের ন্যায় ছোবল মারিতে জানে, ইহা আমার ধারণাতীত ছিল। এক্ষণে বুঝিলাম আমার জ্ঞান কত সীমিত। সেই প্রকাণ্ড ফুলের ছোবলে প্রথমত ঢিমু আমার স্কন্ধ হইতে ছিটকাইয়া 10 হাত দূরে পড়িল। তারপর আমিও ধরাশায়ী হইলাম। পতনের সময় ফুলটিকে জাপটাইয়া ধরার ফলে আমার হস্তে তাহার একটি স্তবকের একটি সামান্য ছিন্ন অংশ রহিয়া গেল। আর শঙ্কু মহাশয় তিনি নিরুদ্বিগ্নভাবে হামাগুড়ি দিয়া বৃক্ষটির পাদদেশে পৌঁছিলেন এবং ফুলটি নামিয়া আসিয়া তাহার মস্তক আচ্ছাদিত করিল। তাহার পর কয়েক মুহূর্তের মধ্যেই দেখিলাম ফুলের স্তবকগুলি শঙ্কু মহাশয়ের মস্তকের চতুর্দিকে বেষ্টন করিতেছে। কিছুক্ষণ এইভাবে থাকিয়া ফুলটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়া গেল। এক্ষণে চক্ষু বিস্ফোরিত করিয়া দেখিলাম ফুলের বাদামি রং মুহূর্ত মধ্যে হলুদে পরিণত হইল। এই হলুদে কমলার ছোপ। এই হলুদ অস্বাভাবিক রকম উজ্জ্বল এবং সমগ্র বৃক্ষটিতে আন্দোলনের সঞ্চার হওয়ার ফলে এই হলুদকে লেলিহান অগ্নিশিখার মতো প্রতীয়মান হইল। শঙ্কু মহাশয়কে দেখিলাম তিনি অন্য একটি বৃক্ষের দিকে হামাগুড়ি দিতেছেন। আমি আর দেখিতে পারিলাম না। প্রায় 10 মিনিট কাল এইভাবে বৃক্ষ হইতে বৃক্ষান্তরে গমন করিয়া অবশেষে শঙ্কু মহাশয় পুনরায় আমার পার্শ্বে উপস্থিত হইলেন, যদিও তিনি আমার নৈকট্য সম্পর্কে আদৌ সচেতন বলিয়া বোধ হইল না।
অর্ধ নির্মলিত নেত্রে দুই বাহু উত্তোলন করিয়া হাসি হাসি মুখে তিনি কেবল দুইটি শব্দ বারবার উচ্চারণ করিতে লাগিলেন, টিডলি উইংস, টিডলি উইংস, টিডলি উইংস। প্রায় ৩০ বার এইভাবে গদগদ কণ্ঠে উক্ত অর্থহীন শব্দটি উচ্চারণ করিয়া শঙ্কু মহাশয় ভূমিতে গাত্র এলাইয়া দিয়া হয় অচেতন না হয় নিদ্রিত হইয়া পড়িলেন। বনে এখন উন্মাদনা, ফুল ফলের সুতীক্ষ্ণ বর্ণচ্ছটায় আমার চক্ষু দিয়া অশ্রু নির্গত হইতেছে। তাহাদের সমবেত রি 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 সঙ্গীতে কর্ণপটহ বিদীর্ণ হইবার উপক্রম। তাহাদের তাণ্ডবলীলায় বক্ষে কণ্ঠ রোধকারী ত্রাসের সঞ্চার। এ কি স্বপ্ন না সত্যি? আমার স্কন্ধে ঢিমুবানো এখনো সজাগ, তাহার আচরণে কোনরূপ পরিবর্তন নাই। দুই হাতে এখনো সে আমার গলা বেষ্টন করিয়া আছে। তাহার বিশাল চক্ষুদ্বয়ে পারপার্শ্বের বর্ণচ্ছটা প্রতিফলিত হইতেছে। আমি বনের পার্শ্ব হইতে সমুদ্রের দিকে অগ্রসর হইলাম। জাপানি ও বিদেশীয় যে ৭ জনকে দেখিয়াছিলাম তাহাদের পুনরায় দেখিতে পাইলাম। তাহারা সকলেই এখনো নিদ্রিত, হাত পা ছড়াইয়া অসহায়ভাবে সমুদ্র তটে শায়িত। একমাত্র আমারই চক্ষু হইতে নিদ্রা বিতাড়িত। মনে মনে বলিলাম, শঙ্কু মহাশয়ের সহিত একত্রে দেশ ভ্রমণের বাসনা বোধহয় চিরকালের জন্য মিটিল। ভীমকে লইয়া একটি নির্জন স্থান দেখিয়া তথায় উপবেশন করিলাম। বিমানপত্রী যেমন রাখা ছিল তেমনই রহিয়াছে। সমুদ্রের জল তাহার দুই হাতের মধ্যে আসিয়া ছলাৎ ছলাৎ করিয়া পড়িতেছে। সামান্য তরঙ্গের আভাস দেখা যায় যেন জলের মধ্যে। একমাত্র আমাদের দ্বীপ ব্যতীত আর সর্বত্রই প্রগাঢ় অন্ধকার। সমুদ্র কোথায় গিয়া আকাশের সঙ্গে মিশিয়াছে তাহা বুঝিবার কোনো উপায় নাই। মেঘমুক্ত আকাশে অগণিত নক্ষত্রের মধ্য দিয়া ছায়াপথ চলিয়া গিয়াছে। একটি উল্কাপাতও আমার দৃষ্টিগোচর হইল। মুহূর্তের জন্য মনে হইল আমি এক বিভীষিকাময় স্বপ্ন দেখিতেছি। প্রকৃতপক্ষে আমি গিরিটিতেই আছি। নিদ্রাভঙ্গ হইলে দেখিতে পাইব আমার পরিচিত অভ্যস্ত দৈনন্দিন জগতে ফিরিয়া আসিয়াছে। কিন্তু পরক্ষণেই আমার সাময়িক ভ্রান্তি দূর হইল। আমি পুনরায় বিষাদ ও আতঙ্কে নিমজ্জিত হইলাম। অতঃপর স্থির করিলাম, শঙ্কু মহাশয়ের খাতায় আজিকার ঘটনা লিপিবদ্ধ করিব। শঙ্কু মহাশয়কে যে অবস্থায় দেখিয়া আসিয়াছি তাহার আর কোনোদিন লেখনী ধারণ করা সম্ভব হইবে বলিয়া মনে হয় না। কিন্তু এ কি? সহসা একটা আন্দোলন অনুভব করিতেছি কেন? সমগ্র দ্বীপটাই যে দুলিতে আরম্ভ করিয়াছে। ভূমিকম্প নাকি? জলরেখা আমার দিকে অগ্রসর হইতেছে কেন? আমাদের আকাশযান ক্রমশ ভাসিয়া দূরে চলিয়া যাইতেছে কেন? চারিপার্শ্ব হইতে হাহাকার উত্থিত হইতেছে কেন? এ কি? আমার হাফ প্যান্টের পশ্চাৎ দেশে একটা আর্দ্র শীতলতা অনুভব করিতেছে কেন? শেষ পর্যন্ত কি আমার অদৃষ্টে সলিল সমাধি রহিয়াছে? এখন আমার কোমর অবধি জল। আমি দণ্ডায়মান অবস্থায় লিখিতেছি। ঢিমু আমার স্কন্ধে কম্পমান। দূরে সমুদ্রবক্ষে একটি আলোকবিন্দু দ্রুত অগ্রসর হইতেছে আমাদের দিকে। আর লেখা অসম্ভব। হে ঈশ্বর!
প্রফেসর শঙ্কুর ডায়েরি। গিরিডি, 7ই জুলাই, মঙ্গলবার, সকাল 10:30। আমি আজ আবার লিখিতে পারছি। এই 3 মাসে আমার হারানো বুদ্ধি ও জ্ঞানের অনেকটাই ফিরে পেয়েছি। আমি যে 69টা ভাষা জানতাম, তার মধ্যে 56টা এর মধ্যেই আবার বেশ সড়গড় হয়ে গেছে। বাকি কটা নতুন করে শিখে নিতে আরো মাস 2 লাগবে বলে মনে হয়। কাল হ্যামলিনের একটা চিঠি পেয়েছি। নিজের ভাষাতেই লিখেছে, কিন্তু তার মধ্যে বানান ও ব্যাকরণ দুয়েরই অনেক ভুল। ফলে মনে হয় ওর প্রোগ্রেস আমার চেয়ে অনেক বেশি ধিমে। বাকি কয়জনের খবর জানি না। অনুমান করা যায় তারা সকলেই বেঁচে আছেন, কারণ জাহাজে সুস্থ অবস্থায় উঠেছিলাম সকলেই। এখনো ভাবতে ভয় হয় যে আমি যদি একা গিয়ে ফ্লোরোনাতে উপস্থিত হতাম, তাহলে আমাকে উদ্ধার করার জন্য ম্যানিলা থেকে কোনো জাহাজ আসতো না। ফ্লোরোনার সঙ্গে সঙ্গে আমি ও অবিনাশবাবু দুজনে সমুদ্রগর্ভে তলিয়ে যেতাম। হ্যামলিনের চিঠিতে জানলাম যে আমি কদিন থেকে যেটা অনুমান করছি সেটা ঠিকই। আমরা সবাই একই স্বপ্ন দেখে একই আকর্ষণে ফ্লোরোনায় হাজির হয়েছিলাম। খবরের কাগজে বেরিয়েছে যে আমরা 8 জন ছাড়াও আরো বহু পণ্ডিত ব্যক্তি ওই একই সময় একই স্বপ্ন দেখে ফ্লোরোনায় যাবার জন্য ছটফট করেছিলেন, কিন্তু তাদের পক্ষে প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত ওই বেয়ারা জায়গাটাতে গিয়ে পৌঁছানোর কোনো উপায় ছিল না। ফ্লোরোনার রহস্যের 16 আনা সমাধান কোনোদিনই হবে বলে মনে হয় না। তবে যেটুকু জানতে পেরেছি তা থেকে বাকিটা অনুমান করে নেওয়া কঠিন না। ফ্লোরোনায় যে এক বিচিত্র প্রাণীর খপ্পরে পড়তে হয়েছিল সেটা তো বুঝতেই পেরেছি। এই বোঝার ব্যাপারে অবিনাশবাবুর অবদান কম নয়। গত বুধবার ভদ্রলোক আমাকে দেখতে এসে আমায় একটা আশ্চর্য জিনিস উপহার দিলেন। হাতে নিয়ে রাবারের টুকরো বলে মনে হয়। ভদ্রলোকের দিকে চাইতেই তিনি হেসে বললেন, ফুলের গায়ে সত্যি মূর্ছা গেছিল মশাই। যে ফুল আপনার মাথায় চেপেছিল এ হলো তারই পাপড়ির একটা টুকরো। ল্যাবরেটরিতে পরীক্ষা করে জেনেছি এই পাপড়ির সঙ্গে পৃথিবীর কোনো ফুলের কোনো পাপড়ির কোনো মিল নেই। এই পাপড়ির অ্যানাটমি অবিশ্বাস্য রকম জটিল। প্রায় একজন মনুষ্যের মস্তিষ্কে যে ধরনের জটিলতা থাকে এতেও তাই। ফ্লোরোনার পশ্চিম উপকূলে যাবার পর আমি কি করেছিলাম না করেছিলাম তা আমার মনে নেই, কিন্তু অবিনাশবাবুর বর্ণনা থেকে বুঝতে পারলাম এই ফুল কোনো আশ্চর্য উপায়ে আমার মস্তিষ্ক থেকে আমার বিদ্যা বুদ্ধির অনেকটা নিগড়ে বার করে নিয়েছিল। তারপর একের পর এক আরো অন্য ফুলও এই কাজটি করার ফলে শেষে আমি যে অবস্থায় পৌঁছেছিলাম তার সঙ্গে একটা নির্বোধ শিশুর কোনো পার্থক্য নেই। হ্যামলিনদের 7 জনেরও এই একই ব্যাপার হয়েছিল। অবিনাশবাবুর মতে আমাকে শোষণ করার পর গাছের রঙের জেল্লা নাকি আশ্চর্যভাবে বেড়ে গিয়েছিল। এ থেকে একটা জিনিসই প্রমাণ হয়, এবং সেটা এত অস্বাভাবিক যে লিখতেও সংকোচ বোধ হচ্ছে। ফ্লোরোনা দ্বীপের গাছপালার খাদ্য হচ্ছে জ্ঞান। যে জ্ঞান তারা শুষে নেয় পণ্ডিত ব্যক্তিদের মস্তিষ্ক থেকে। শুধু তাই নয়, তেমনভাবে ক্ষুধার্ত হলে এরা উর্বর মস্তিষ্ক লোকদের স্বপ্ন দেখিয়ে
আকর্ষণ করে নিজেদের কাছে নিয়ে আসতে পারে। পৃথিবীর গাছপালা পুষ্টিকর খাদ্য আহরণ করে বাতাস, মাটি ও সূর্যের আলো থেকে। এই তিনটি জিনিসের একটিও যে এদের বাঁচিয়ে রাখতে পারে না, সেটা পূর্ব উপকূলের গাছগুলো দেখেই বুঝতে পারা গিয়েছিল। সব শুনে টুনে অবিনাশবাবু বললেন, তা তো বুঝলাম, এরা না হয় জ্ঞান ভক্ষণ করে বেঁচে থাকে, কিন্তু তাই বলে দ্বীপটা শেষ পর্যন্ত জলের তলায় তলিয়ে গেল কেন বলুন তো? আমি বললাম, ফ্লোরোনা আসলে একটা দ্বীপ কিনা সে বিষয়েও আমার মনে খটকা রয়েছে। আমার তো মনে হয় দ্বীপ না হয়ে অন্য কোনো সৌরজগৎ থেকে ছিটকে আসা গ্রহ বা গ্রহের অংশও হতে পারে, এমনকি অন্য গ্রহ থেকে আসা একটা রকেট জাতীয় কিছু হতে পারে। আমার কথাটা শেষ হওয়া মাত্র কহুকে জানি একটা ক্ষীণ বিদ্রুপাত্মক হাসির শব্দ শুনে চমকে উঠলাম। অবিনাশবাবুর দিকে চেয়ে দেখি তিনিও আমারই মতো হতভম্ব। ঢিমু ও নিউটনও দেখি খেলা থামিয়ে মেঝের ওপর চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো? কিসের শব্দ? কে হাসলো? এবার দৃষ্টি গেল আমার গবেষণার সাজ সরঞ্জাম রাখা টেবিলের একটা কোণের দিকে। অবিনাশবাবুর দেয়া পাবড়ির টুকরোটা সেখানে ছিল, কিন্তু এখন আর নেই। নিচের দিকে চাইতে দেখলাম সেটা মাটিতে পড়ে আছে, অথচ আমি কিন্তু ফেলিনি। ওসব আর ভেবে দরকার নেই। হাতের কাছে দেরাজের মধ্যে আমার অ্যানাইহিলিন পিস্তলটা ছিল। পাবড়ির দিকে তাক করে সেটার ঘোড়া টিপে দিলাম। অন্তর্হিত পাবড়িটার জায়গায় কিছুক্ষণ চেয়ে থেকে অবিনাশবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, এবার থেকে দিনে 10 ঘন্টা ঘুমোব। আমি বললাম, হঠাৎ এ কথা কেন? ভদ্রলোক বললেন, রাত জেগে বই পড়ে মাথাটাকে জ্ঞানের ডিবো করে তো জীবনটাকে খোয়াতে বসেছিলেন। যা অবস্থা হয়েছিল আপনার, তাকে তো ছিবড়ে ছাড়া আর কিছুই বলা যায় না। আবার জিজ্ঞেস করছেন কেন? ভদ্রলোককে দেবার মতো তুচ্ছই কোনো উত্তর খুঁজে পেলাম না।